নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যাকে রার বাংলার কথাকার বলা হয়, সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প তারিণী মাঝি। আজকের আলোচনার বিষয় তারিণী মাঝি গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং এই গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের কোন দিকটিকে দেখালেন সেই সম্পর্কিত কিছু কথা। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথমেই বলি যে রার বাংলার কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের জীবৎকালেই যে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বাংলা কথা সাহিত্য তথা ছোট গল্পের পরিসরে নিজস্ব জায়গা করে নিতে পেরেছিলেন, সেই তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম নিঃসন্দেহেই আমাদের কাছে একটা বলা যেতে পারে একটু বেশি করেই তারাশঙ্করের নামটা উঠে আসে একটু অন্যরকম ছোট গল্প লেখার জন্য, ছোট গল্পের বিষয় নির্বাচনের জন্য। রার বাংলার যে রুক্ষতা কর্কশতা, এটা একটা মানুষের চরিত্রের মধ্যেও থাকতে পারে। সেই মানুষকে কিন্তু সন্ধান করেন তারাশঙ্কর। যে মানুষ বাইরে থেকে স্নেহ প্রেম ভালোবাসায় ভরা, তার মধ্যেও যে কতখানি রুক্ষতা থাকতে পারে, কতখানি হিংস্রতা থাকতে পারে, কর্কশতা থাকতে পারে, সেটা কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বারবার দেখিয়েছেন। এই সমস্ত প্রসঙ্গে না গিয়ে আরও সহজভাবে বললে এই কথাই বলতে হয় যে আমরা কেন সাহিত্য পড়ব। আমরা বারবার বলি সাহিত্য পড়ার অর্থ হচ্ছে মানুষের জীবনটাকে নতুন নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। একজন মানুষের জীবন তো খুব সীমিত, একটা পরিসীমার বাঁধনে সে বাঁধা। আমার জীবনটা খুব সংক্ষিপ্ত স্বল্পায়ুর একটা জীবন, ফলে আমার জীবনটা আমার মতো। কিন্তু এই যে মানব জীবনের প্রবাহ, সেখানে এক একটা মানুষের জীবন কিন্তু এক একটা গল্পের মতো, প্রত্যেকের জীবনটা এক একটা উপন্যাসের মতো। সেখানে আবার অনেকগুলো ছোট ছোট গল্প রয়েছে। তো মানুষের জীবনের বহু বিচিত্র দিক রয়েছে, জীবনের সমস্যার নানা মাত্রা কিন্তু আমাদের জীবনে রয়েছে। এক একটা মানুষের জীবনে এক এক রকম সমস্যা। ফলে এই বিচিত্র মানব জীবনকে উপলব্ধি করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তার ব্যক্তিগত জীবনটা, যে কথা বললাম, খুব সীমিত, একটা বাঁধনে বাঁধা, একটা সংকীর্ণ পরিসরের মধ্যে সেটা আবদ্ধ। বহু বিচিত্র এই মানব জীবনকে সন্ধান করেন একজন গল্পকার। তার ছোট ছোট গল্পের মধ্য দিয়ে জীবনের এক একটা দিককে দেখান। বারবার তিনি আমাদেরকে জীবন সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি নিয়ে যান। সেখানেই একজন গল্পকারের শ্রেষ্ঠত্ব বা ভূমিকা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পে আমরা সেইটাই বারবার লক্ষ্য করব যে জীবন কত ব্যাপক, কত বিচিত্র, কত রহস্যময় হতে পারে। এই জীবনটাকে কোনো ধরা ছোঁয়ার বাইরে, এই জীবনটা তাকে কোনো নির্দিষ্ট অঙ্কের নিয়মে বেঁধে ফেলা যায় না, হিসাবের বাঁধনে তাকে ধরা যায় না। রার বাংলার কথাকার তারাশঙ্করের লেখা গল্পগুলো বারবার সে কথা প্রমাণ করেছে। তার বেদিনী গল্প হোক কিংবা তার আমাদের যে আলোচ্য গল্প অর্থাৎ তার যে তারিণী মাঝি, প্রত্যেকটা গল্পই জীবন সম্পর্কে বারবার আমাদেরকে একটা বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জীবন, মানুষ কত যে বিচিত্র হতে পারে, তার স্বভাব যে কত বিচিত্র হতে পারে, প্রতিকূল পরিবেশ পরিস্থিতি যে মানুষকে কোন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তারাশঙ্কর বারবার আমাদেরকে সেই সাক্ষ্য দিয়েছেন তার গল্পের চরিত্রগুলোকে সামনে রেখে। তো যাই হোক, তারিণী মাঝি গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে একজন মাঝিকে দেখানো হচ্ছে যার নাম তারিণী। নামটা খুব ব্যঞ্জনাধর্মী। তারিণী কে না, যে আমাদেরকে উদ্ধার করে, বিপদ তারিণী। আমরা দেবী বিপদ তারিণীর ব্রতও করি, বার করি। এই যে বিপদ তারিণী মানে যিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, অর্থাৎ তারিণী কথার অর্থটা হচ্ছে যিনি আমাকে পার করে দেন। সেটা জীবনের সমস্যা হতে পারে, যে কোনো প্রসঙ্গ থাকতে পারে, অর্থাৎ যিনি আমাকে উদ্ধার করেন তিনিই তো তারিণী। সেই তারিণী মাঝি, তার নাম তার পেশার সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। ময়ূরাক্ষী নদীতে খেয়া পারাপার করাই তারিণী মাঝির কাজ। তো এই যে ময়ূরাক্ষী নদীর কথা এই তারিণী মাঝি গল্পে এসেছে, সেই ময়ূরাক্ষী নদীতে খেয়া পারাপারের কাজ করেন তারিণী মাঝি। শুধু খেয়া পারাপার করাই নয়, মানুষের জীবনের মূল্য তিনি বোঝেন। কেউ জলের মধ্যে পড়ে গেলে
বা বিপদে পড়লে নিজের প্রাণ একেবারে উৎসর্গ করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন কেমন করে তারিণী মাঝি তাকে বিপদ থেকে রক্ষা করে। নিজের প্রাণের তোয়াক্কা না করেও সে জলে ঝাঁপ দেয়। আমরা দেখেছি ঘোষ পরিবারের একটা বেশ বড়লোক পরিবার, সেই ঘোষ পরিবারের যে 13-14 বছরের বধূটি যখন জলে পড়ে যাচ্ছে, তারিণী মাঝি তাকে নিজের প্রাণের তোয়াক্কা না করে জলে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে আনে। এরপর যে গল্পটা দাঁড়ায়, যেখানে দেখতে পাই যে ঘোষমশাই যখন তারিণী মাঝির কাছে বলছে যে তুমি কি চাও তারিণী বলো, তখন তারিণী নথ প্রার্থনা করছে এবং সেই ঘোষ পরিবারের বধূটি তাকে সোনার নথটি খুলে দিচ্ছে তার, কারণ সে তার স্ত্রী সুখীর জন্য এই নথটি নিয়ে যাবে। এখান থেকে গল্পের যে মূল বলা যেতে পারে চরিত্র নির্বাচনের জায়গা, সেটা আমরা বুঝতে পারি যে এই গল্পের প্রধান দুটি চরিত্র হচ্ছে তারিণী মাঝি নিজে এবং তার স্ত্রী সুখী। সুখীকে তারিণী মাঝি খুব ভালোবাসে, তার বেঁচে থাকার অবলম্বন সুখী। আমরা দেখেছি কালাচাঁদের কাছে সুখীর সম্পর্কে বলতে গিয়ে তারিণী মাঝি অকপটে বলে, সুখী না থাকলে আমি কবেই ভেসে যেতাম। সত্যিই তো, তারিণী মাঝি উপার্জনের একটা অংশ মদ খেয়ে নষ্ট করে, সুখী তো তাকে তার পরিবারটাকে সামলায়। একেবারে শেষ দিকে গল্পে আমরা দেখেছি যখন তারিণীর আর তেমন উপার্জন নেই, যেটুকু নিজের গয়নাগাটি ছিল সুখী সেগুলোকে বিক্রি করে সংসার চালিয়েছে। সেগুলো যখন বেঁধে নিয়ে বন্যার পরিস্থিতিতে তারিণী মাঝি সুখীকে নিয়ে ঘর ছাড়তে চেয়েছে, তখন সুখীর হাতে বা শরীরে বা তার সংগ্রহে নিয়ে যাওয়ার মতো কোনো গয়না না দেখে তারিণী জিজ্ঞাসা করে যে সেই গয়না কোথায় গেল। সুখী অকপটে উত্তর দেয় যে এতদিন তাহলে চলল কি করে, অর্থাৎ সে তার নিজের দেহের গয়না বেচে সে সংসার চালিয়েছে। তো যাই হোক, এই সুখীকে আমাদের তারিণী মাঝি খুব ভালোবাসে, তাই আমাদের ঘোষবাবুর থেকে সে নথটি আদায় করে নেয় এবং দশহারা দিন যখন আবার তারিণীকে ঘোষবাবু তার বাড়িতে আমন্ত্রণ জানায়, তখনও সে কিন্তু নিজের জন্য কিছু না প্রার্থনা করে স্ত্রীর জন্য কাপড় প্রার্থনা করে। তো স্ত্রীকে সে কতখানি ভালোবাসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এই যে তারিণী মাঝি, যে কোনো মানুষ এই ময়ূরাক্ষীতে প্রাণ সংশয়ে পড়লে নিজের প্রাণের বিনিময়ে আমাদের তারিণী মাঝি তার প্রাণ রক্ষা করে। তাই অপরিচিত ঘোষবাড়ির বধূটিকে উদ্ধার করতে নিজের প্রাণের তোয়াক্কা না করে সে জলের মধ্যে ঝাঁপ দেয়। সেই তারিণী মাঝি যখন সুখীকে ভালোবাসে, তখন কোথাও যেন আমাদের মনে হয় যে মানুষটার বেঁচে থাকা সুখীকে ঘিরে, যে অন্যের জীবন বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা করে না, সে তাহলে সুখী যদি সত্যই কোনোদিন বিপদে পড়ে তাকে উদ্ধার করতে সে তো তার প্রাণের তোয়াক্কা করবে না। সে তো এক মুহূর্তও ভাববে না যে সে তার নিজের প্রাণ তার কাছে তুচ্ছ, প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়ে সে তার স্ত্রীর প্রাণ রক্ষা করবে। এটাই তো স্বাভাবিক ছিল, এটাই ছিল একটা বাঁধা ধরা ছক। কিন্তু এই বাঁধা ধরা ছকে তো মানুষের জীবন চলে না, মানুষের স্বভাব বৈশিষ্ট্যকে তো কোনো বাঁধা নিয়মে বিচার করা যায় না। মানুষ কোনো তো টাইপ চরিত্র নয় পশু পাখিদের মতো যে নির্দিষ্ট একটা নিয়মে তাকে বেঁধে ফেলা যায়। সে যে কোনো কিছুই করতে পারে, যে কোনো মুহূর্তে তাকে ঘিরে আমার প্রত্যাশার যে অঙ্কটা তাকে ভেঙে ছুড়ে দিয়ে সে অন্য হিসাবের ফর্মুলা আমাদের কাছে জারি করে দিতে পারে, হিসাবটাকে উল্টো পাল্টা করে দিতে পারে, তাকে কোনো হিসাবে ধরাই যায় না। মানুষের জীবনটা এমনই। তারিণী মাঝি সে কথা আমাদের কাছে প্রমাণ দিয়েছে। তাই দেখা যায় যে ময়ূরাক্ষী সে কখনো শুকনো কাঠ হয়ে যায়, একেবারে মরুভূমির মতো যেখানে এতটুকু জল থাকে না, আবার সেই ময়ূরাক্ষী কখনো কখনো জলে ফেপে ওঠে। আমরা দেখতে পাই গল্পের শেষের দিকে যে কালাচাঁদ তার সঙ্গী ছিল তার খেয়া পাড়াপাড়ের কাজে, সেই কালাচাঁদ পর্যন্ত তার পরিবার নিয়ে ঘর ছেড়েছে, বাবুদের এরিয়াতে চলে গেছে যদি সে একটু খেতে পায়। একের পর এক পরিবার তারা খেতে না পেয়ে মারা গেছে, কোনো পরিবার তার বাস্তুভিটা ছেড়ে চলে গেছে, কারণ দিনের পর দিন ময়ূরাক্ষীতে কোনো জল নেই, খেয়া পাড়াপাড়ের কাজ বন্ধ, চাষবাস বন্ধ, যেন মাটির তলায় যে দুর্ভিক্ষ, যে মন্বন্তর লুকিয়েছিল সে যেন একটা করাল থাবা নিয়ে জীবনের ওপর একটা অধিকার বিস্তার করেছে, বেঁচে থাকা দায় হয়েছে। তারিণী মাঝি তার পক্ষেও তার ভিটে মাটিতে পড়ে থাকা সম্ভব হচ্ছে না, কারণ ময়ূরাক্ষীতেই তো জল নেই, সে বাঁচবে কেমন করে, সে তার জীবিকা নির্বাহ করবে কি করে।
সংসার চলে না এদিকে। তাই সে সুখীকে পরামর্শ দেয় তাদেরকেও বাড়ি ছাড়তে হবে। বেরিয়েও পড়ে, কিন্তু দেখা যায় যে মন বোধহয় তার চায় না সেটা। সে শুধু প্রত্যাশা রাখে যে বোধহয় সময় পরিবর্তন হবে, বৃষ্টি নেই আকাশে এক ফোঁটা, যদি আসে। তারপর কিছু দূর যায় সে, গ্রাম পারাপার করে সে অন্যত্র চলে যাবার পরিকল্পনা মাফিক বেরিয়েও পড়ে, আশ্রয় নেয় কোনো একটি জায়গায়। কিন্তু তারপর তার হিসাব ভুল হয় না, বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টির মধ্যে স্ত্রীকে নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা হয়, ফিরে যেতে চায়। সে যাবে না অন্যত্র, সে তার আবার জীবিকা, তার খেয়া পারাবারের কাজ ধরবে। এবং সেই সময় আমরা দেখতে পাই স্ত্রীকে কতখানি আগলে রেখে সে বাড়ি ফিরতে চেয়েছে। স্ত্রীর মাথা এতটুকু বৃষ্টির জল যাতে না পড়ে তার জন্য সে আশঙ্কিত হয়েছে। নিজের সম্পর্কে সে যখন বলে যে আমার এই দেহটা রৌদ্রে টান খায়, বৃষ্টিতে ফুলে ওঠে, আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই তোর মাথা বাঁচা, অর্থাৎ বৃষ্টির জল যেন তোর মাথায় না পড়ে। স্ত্রীর উতলা ভাবকে নস্যাৎ করে দিয়ে সে স্ত্রীর সম্পর্কে আশঙ্কিত হয়। স্ত্রীকে সে যত্নে রাখতে চায়। তার শরীরে কোথাও এতটুকু বেদনা জাগুক, প্রাকৃতিক বিপর্যয় তাকে বিপন্ন করুক, এটা আমাদের তারিণী মাঝির প্রত্যাশিত নয়। স্ত্রীকে সে যে বড় ভালোবাসে, তাকে আগলে রাখতে চায়, তাই বৃষ্টির জল তার গায়ে পড়ুক, স্ত্রীর গায়ে যাতে না পড়ে সেই ব্যাপারে তার একেবারে সতর্ক দৃষ্টির কথা আমরা লক্ষ্য করব যখন সে আবার পালিয়ে যেতে চেয়েও ফিরে আসতে চায়। তারপর দেখা যায় বাড়ি ফিরে সে দেখে ময়ূরাক্ষীর জল একেবারে কানায় কানায় ভরা, কিন্তু এদিকে বন্যাও প্রায় উঠে এসেছে। এর মাঝেই সে বেরিয়ে পড়ে তার যে খেয়া পারাবারের যে ডোঙাটি, তাকে সারিয়ে তোলবার জন্য সে কামারপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যখন ফিরে তখন বন্যায় চারিদিক প্রায় ডুবে গেছে। তার যে বাড়ি, সেই বাড়ির আঙিনাতে পর্যন্ত জল উঠে গেছে, প্রায় 1 হাঁটু তো নয়, আরও বেশি, প্রায় বুকের কাছাকাছি জল চলে এসেছে। তার স্ত্রী দাওয়ার উপর দাঁড়িয়ে রয়েছে, 1 হাঁটু সমান জল। ওই যে চাল বাড়ির, সেই চালটাকে কোনো রকমে আটকে ধরে, হাতে আটকে সেটাকে ধরে সে দাঁড়িয়ে রয়েছে কোনো রকমে স্বামীর ফিরে আসার জন্য। কারণ অন্যত্র চলে গেলে স্বামীর সঙ্গে দেখা হবে কি করে। এরপর স্বামীও যেমন স্ত্রীর প্রতি যত্নবান, তার ব্যাপারে সর্বদাই আশঙ্কিত, তাই বাড়ি ভেঙে পড়বে, বন্যা এসেছে। এই অবস্থায় বাড়ির মধ্যে থাকা যায় না, স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে। আমরা দেখেছি কেমন করে সেই বেরিয়ে পড়ার মুহূর্তেও কারো একটি ছেলে অন্ধকারের মধ্যে যখন সে জলের মধ্যে পড়ে যায়, তাকে প্রাণ বাঁচাতে স্ত্রীকে এক জায়গায় রেখে সে দৌড়ে যায়, তার প্রাণ রক্ষা করে, তাকে তার পিতামাতার হাতে তুলে দিয়ে আবার ফিরে আসে স্ত্রীর কাছে, তাকে সঙ্গে নিয়ে চলে, তাকে বলে যে তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে। সে তাকে আগলে নিয়ে সেই বিপদের মুহূর্তে যখন বন্যার জল চারিদিকে ডুবিয়ে দিয়েছে, সেই রকম প্রেক্ষাপটে সে একটা দিশা খুঁজে পেতে সেখান থেকে অন্যত্র রওনা হতে চেয়েছে। কিন্তু ক্রমশই সে বুঝতে পারে যে সে প্রায় ময়ূরাক্ষীর জলের মধ্যে গিয়ে পড়েছে এবং একটা ঘূর্ণির মধ্যে সে আটকে পড়েছে। জল ক্রমশ উঠে আসছে এবং কতক্ষণ এইভাবে তার কেটে গেছে তার যেন হুঁশ ছিল না। কিন্তু যত সময় যাচ্ছে স্ত্রীকে সে আগলে রাখবে, এই প্রতিশ্রুতি যেন পাঠক তথা দর্শক তথা আমাদেরকে জানিয়েই সে ঘর থেকে বিপদ মুক্তির জন্য রওনা হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি সে রক্ষা করতে যে পারবে না, কারণ এর মধ্যে নাটকীয়ভাবে যে পরিস্থিতিটাকে আমাদের সামনে রাখলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে ঘূর্ণির মধ্যে সে গিয়ে পড়ে, জলের একটা প্রবল ঘূর্ণনের মধ্যে, একটা ঘূর্ণি পাকের মধ্যে গিয়ে সে আটকে পড়ে। সে উপলব্ধি করতে পারে যে এইভাবে আর থাকা যায় না, শরীর তার অবশ হয়ে আসছে। এদিকে তার স্ত্রী তাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে। সুখীর দেহটা ক্রমশ, স্ত্রীর দেহটা ক্রমশ ভারী হচ্ছে, তাকে নিয়ে সাঁতার দেওয়া আর তারিণী মাঝির সম্ভব হচ্ছে না। এই অবস্থায় সে স্ত্রীকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, না হলে সে যে বাঁচবে না। কিন্তু স্ত্রী যে তাকে আষ্টি পিষ্টি বেঁধে রেখেছে। এই অবস্থায় এক অদ্ভুত নাটকীয় বলা যেতে পারে চমক তৈরি করলেন তারাশঙ্কর। আমাদের প্রত্যাশার জগৎটাকে একেবারে উল্টে দিলেন, ভেঙে দিলেন। এমন নাটকীয় একটা পরিস্থিতি তৈরি করে একটা সম্পূর্ণ বৈপরীত্য ঘটনার সংযোগ করে তিনি দেখালেন যে সেই মুহূর্তে যখন তারিণী মাঝি উপলব্ধি করল আর তার পক্ষে স্ত্রীকে আগলে রেখে এইভাবে স্ত্রীর ভারটাকে বহন করে সাঁতার দেওয়া, জলের মধ্যে ভেসে থাকা সম্ভব হচ্ছে না,
স্ত্রী তাকে ক্রমশ ভার হয়ে তার দেহটার উপর ভার সৃষ্টি করে তাকে ক্রমশ গভীর জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন নিজেকে ভারমুক্ত করার জন্য সে স্ত্রীর গলাটা টিপে ধরল। তারপর স্ত্রী যখন তাকে ছেড়ে দিল তখন সে জলের ওপর উঠে এক বুক নিঃশ্বাস নিল। মাটি, বায়ু, এই সবের জন্য তার প্রাণ কাঁদছিল। সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল, যেন বেঁচে থাকার যে স্বাদ সেটাকে সে আবার ফিরে পেল। স্ত্রীর জন্য সে মরতে বসেছিল, স্ত্রীকে মেরেও সে কিন্তু নিজেকে বাঁচালো। শেষ পর্যন্ত সে জলের উপর ভেসে উঠে যেন একটা মুক্তির, বলা যেতে পারে সেলিব্রেশনের মতো করে সে একটা আনন্দের প্রকাশ ঘটালো, বাতাস পেল সে। তো এই যে তারাশঙ্করের তারিণী মাঝি গল্প, এই গল্পের মধ্যে আমরা আসলে কি দেখলাম, যে একটা মানুষ যে তার স্ত্রীকে ভালোবাসে, অন্যেরা বিপদে পড়লেও যে নিজের জীবন সম্পর্কিত কোনো প্রাণের সংশয় বা প্রাণ নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা না করেই নিজের প্রাণকে বিপদের মধ্যে ঠেলেও সে অন্যকে বাঁচাতে যায়। সে অন্যের বাড়ির স্ত্রীকে উদ্ধার করে, বাড়ি ছাড়ার মুহূর্তে বন্যার মধ্যেও অন্যের সন্তানকে রক্ষা করে। যে ওই বর্ধিষ্ণু বাড়িটি যাদের বৌমাটিকে সে উদ্ধার করেছিল, তাদের বাড়ির নদটিকে, যেটিকে সে পুরস্কার হিসেবে পেয়েছিল ঘোষমশায়ের থেকে, সে সেই নদটিকে স্ত্রীকে পরিয়ে দিয়ে সে স্ত্রীকে দু চোখ ভরে দেখেছিল। সেই স্ত্রী যে তার বেঁচে থাকার অবলম্বন, যার জন্য সে সবটাই পারে বোধ হয়, আমাদের এটাই মনে হয়েছিল। শেষ পর্যন্ত যখন নিজের প্রাণ তার বিপদে পড়ল, যখন এই দুজনের মধ্যে একজন, অর্থাৎ স্ত্রীকে যদি নিয়ে এসে বাঁচতে চায় তাহলে দুজনেই মারা পড়বে, এই রকম প্রেক্ষাপটে নিজের প্রাণ বাঁচাতে সে কিন্তু স্ত্রীকে হত্যা করতে পারল। এই যে মানুষ সব থেকে বোধ হয় বেশি নিজেকে ভালোবাসে। মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে, মানুষ হয়তো ভাবে সে অন্যের জন্য প্রাণটাও বিসর্জন দিতে পারে, হয়তো সেটাও করে, কিন্তু যখন সত্যিকারের সেই পরিস্থিতি তৈরি হয়, যখন অন্যকে বাঁচাতে গেলে আর নিজে বাঁচব না এই রকম পরিস্থিতি তৈরি হয়, তখন কি আমরা প্রত্যেকেই তারিণী মাঝির মতোই সিদ্ধান্ত নিতে পারি বা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেখানে ভালোবাসার মানুষটাকেও গলা টিপে হত্যা করা যায়? এই যে জৈব প্রবৃত্তি, বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের জীবনের একটা অবলম্বন, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, এবং সেই বাঁচতে চাওয়াটা যে কতখানি হিংস্র হয়ে উঠতে পারে, বেঁচে থাকার জন্য যে মানুষ কতখানি হিংস্র হতে পারে, যে নিজের স্ত্রীর গলা টিপে হত্যা করা যায়। মানুষ যে এমনই, তার মধ্যে যে এমনই রহস্য লুকিয়ে আছে, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসার মতোই উপর থেকে পাওয়া গুণগুলো যে এক লহমায় মিথ্যে হয়ে যায় নিজের প্রাণকে বাঁচানোর তাগিদে। জৈব প্রবৃত্তির তাগিদ যে কত তীব্র, বেঁচে থাকার তাগিদটা যে কত তীব্র, বাঁচার জন্য মানুষ যে নিজের প্রিয় মানুষটাকেও হত্যা করতে পারে, মানুষ যে শেষ পর্যন্ত নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেটাই দেখালেন। তাই উপরি স্তরের প্রেম, প্রীতি, ভালোবাসার মতো যে পদ্ম ফুলটা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেখানে আটকে রইলেন না, তিনি দেখালেন সেই পদ্মের শেকড়টা যে পাঁকের মধ্যে ডুবে রয়েছে, মানুষের চরিত্রের সেই প্রবৃত্তির সেই একেবারে পঙ্কিল দিকটাকে ভেতরে যা লুকিয়েছিল, সেই শুকনো, সেই শুষ্ক, সেই কাঠিন্যকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বের করে আনলেন, যে মানুষ এমনও করতে পারে। তারিণী মাঝি জীবন সম্পর্কে, মানব চরিত্র সম্পর্কে আমাদের সমস্ত আপাত সিদ্ধান্তগুলোকে ভেঙে চুরে জীবন সম্পর্কে, মানব চরিত্র সম্পর্কে একটা বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। এভাবেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার লেখনীর মধ্য দিয়ে বারবার জীবন সম্পর্কে একটা বিস্ময়ের মুখোমুখি আমাদের দাঁড় করে দেয়। মানব জীবন, মানব চরিত্র যে কত রহস্যময়, জীবন যে কত ব্যাপক, কত বৈচিত্র্যপূর্ণ, জীবনে যে সম্ভাবনা কত ব্যাপক থাকতে পারে, সাহিত্য আমাদেরকে সেই স্বাদ দেয়। তারাশঙ্করের সাহিত্য, তারিণী মাঝির মতো গল্প আমাদের জীবন সম্পর্কে তেমনই বিস্ময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ছোট গল্প মাত্রই সেখানে একটা পরিসমাপ্তিতে নাটকীয় চমক থাকে, কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পে সেই নাটকীয় চমকটা যেন অন্যরকম মাত্রা পায়। যেভাবে তারিণী মাঝি তার স্ত্রীকে হত্যা করে, এ তো আমাদের হিসাবের বাইরে। এইভাবে গল্পের একেবারে শেষ মুহূর্তে চরিত্রগুলো সম্পর্কে, সমস্যাগুলো সম্পর্কে আমাদের সিদ্ধান্তকে এইভাবে পাল্টে দিয়ে একটা নাটকীয় চমক তৈরি করে গল্পের আকস্মিক পরিসমাপ্তি তারাশঙ্করের শিল্প নৈপুণ্যের পরিচয়টাকেই বহন করে। তারিণী মাঝি নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।